নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। অবগত হওয়া রিটেলারদের খুব বেশি প্রয়োজন। ইভেন যারা ডিস্ট্রিবিউটার আছেন মার্কেটে, যারা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার বিভিন্ন সুপার ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করছেন বা বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করছেন, তাদেরও জানা খুব দরকার আছে। আপনি যে কোনো জায়গায় কাজ করুন, তাতে কোনো যায় আসে না, কিন্তু ইনফরমেশন রাখা আপনার কাছে খুব বেশি জরুরি। ভবিষ্যতে এটা আপনার কাজে লাগতে পারে। সো যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো জানা খুব বেশি প্রয়োজন। গত 2016 থেকে বা 2017 থেকে অনেকে এখানে আছেন যারা ওই সময় থেকে কাজ শুরু করেছেন এইপিএস বা এমএটিএমে। 2017 থেকে 16 থেকে বলা ভুল হবে, কিছু মানুষই হবে যারা আইডিএফসি নিয়ে কাজ করছিলেন, তারা 2016 থেকে করছেন। কিন্তু এই প্রজন্মে যারা এই জেনারেশনে বেশিরভাগ লোকই 17, 18, 20 থেকে কাজ করছেন। তো 17 থেকে যারা কাজ করছেন, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8 বছর হয়ে গেছে যারা এইপিএসের সাথে সম্পৃক্ত, যোগ সাজসে কাজ করছেন। এইপিএসকে প্রতিদিন কোনো না কোনো কাজে লাগিয়েছেন, মনে প্রাণে এইপিএস, ঘুমাতে যাওয়ার আগে এইপিএস। তারা অনেক উতাও চড়া দেখেছেন, মার্কেটে অনেক কিছু এসেছে, অনেক কিছু চলে গেছে, অনেক কিছু আসছে, প্রচুর কিছু দেখেছেন। লাস্ট এই 1 বছরে আপনারা যারা নতুন আছেন, যারা 2-3 বছর কাজ করছেন, তারা আরও বেশি দেখেছেন। পুরনো যারা আছে তারা তো দেখে এসেছে, এখনও দেখছে। যারা নতুন 2-3 বছর ধরে কাজ করছে, তারা কিন্তু আরও অনেক বেশি চেঞ্জেস, অনেক বেশি পরিবর্তন, অনেক বেশি নিয়মকানুন দেখে আসছে। সো এই পরিবর্তনগুলোর মধ্যে বিশেষ পরিবর্তন যেটা হচ্ছে, সেটা হচ্ছে এনপিসিআই এর কিছু বিষয়ে এত পরিবর্তন আনা হয়েছে, তার কারণ হচ্ছে কি মার্কেটে ফ্রডিউলার অ্যাক্টিভিটিস। আজকে আমি আমার টেলিগ্রামে চ্যানেলেও আরেকটা ফটো শেয়ার করছি একটা পত্রিকার বিহারের, যেখান থেকে দুজন ফ্রডস্টারকে হায়দ্রাবাদ বা সাউথ ইন্ডিয়ার কোনো স্টেটের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সো এরকম না জানি আরও কত কিছু আমরা আমাদের আশেপাশের দেখতে পাবো। কত জানি আশেপাশে এরকম লোক বসে আছে যারা এইপিএসে কাজ করে না, আমরা তাদেরকে কখনো এইপিএস নিয়ে কাজ করতে দেখিনি, কিন্তু তারা এইপিএস ফ্রডিউলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। তো এই সমস্ত নিয়ম নীতিকে আনার একটাই কারণ, যাতে ফ্রডকে মার্কেট থেকে দূর করা যায়, বা ফ্রডের হাত থেকে কোম্পানিদেরকে বাঁচানো যায়, ফ্রডের হাত থেকে গভর্নমেন্ট বাঁচে, ফ্রডের হাত থেকে এনপিসিআই আধারকে বাঁচানো যায়, ইভেনচুয়ালি লাস্টে যেটা ফ্রডের হাত থেকে রিটেলারকে এবং কাস্টমারকে বাঁচানো যায়। এবং সেটা করা খুব দরকার। আমরাও এর সবাই আশা করি সাপোর্টে আছি, যারা ভিডিও দেখছি তারা সবাই এই বিষয়টা সাপোর্ট করি যে ভাই কঠিন হওয়া দরকার নিয়ম নীতিতে, কারণ যাতে ব্যবসাটা লং টাইম পর্যন্ত, একটা ভালো সময়সীমা পর্যন্ত আমরা এই ব্যবসাটা করে যেতে পারি। তো এই ব্যবসাটাকে লং টাইম করে নিতে গিয়ে এনপিসিআই বলেন আর আধারই বলেন আর কোম্পানি বা ব্যাংকই বলেন, তারা প্রচুর নিয়মকানুন এনেছে মার্কেটে। যে এই মুহূর্তে তো এরকম একটা অবস্থা, যার নামে আইডি তাকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে, অন্য কেউ কাজ করতেই পারছে না। যার নামে আইডি হচ্ছে সেই কাজ করছে। বাকি আদার্স আমরা কী করেছিলাম, ঘরে অন্য কারোর নামে আইডি নিয়ে কাজ করছিলাম, বা আমার নামে একটা আইডি আছে, সেই আইডিতে কিছু সমস্যা আছে, তো আমি কোম্পানি থেকে আরেকটা আইডি আমার ঘরের কারণ আমি নিয়ে তারপর কাজ করছিলাম। এই ধরনের নিয়ম নীতিতে, বর্তমানে যা নিয়ম নীতি আছে, এই ধরনের নিয়ম নীতিতে কিন্তু টোটালি এই জিনিসটা স্টপ হয়ে গেছে। এইবার হচ্ছে তাহলে আরও যে সমস্যা সামনে আসছে, আরও একটা সমস্যা সামনে আপনাদের কাছে আসতে পারে এই ফেব্রুয়ারি মাস থেকে, যেটা শোনা যাচ্ছে। এনপিসিআই থেকে কোনো এরকম লেটার আসেনি। 1-2 কোম্পানির সাথে কথা বললাম যারা এনপিসিআই এর সাথে কানেক্টেড, যারা সরাসরি এনপিসিআই এর সাথে কাজ করে, যারা এনপিসিআই এর সাথে উঠা বসা আছে, এবং যারা বিসিএফআই এর সদস্য মেম্বার, তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এরকম আসতে পারে যে আপনি আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে 2-3টে কোম্পানির আইডি ব্যবহার করছেন। সেটা কোনো অপরাধ তো নয়, এখন পর্যন্ত এরকম কোনো ল হয়নি। এনপিসিআই বা আরবিআই বা ব্যাংক এরকম কোনো এখন পর্যন্ত ল দেয়নি। সো সেখানে আপনি আপনার প্রয়োজনে কেউ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও ইউজ করছেন, সাথে ফিনো পেমেন্ট ব্যাঙ্কও ইউজ করছেন, সাথে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, স্পাইস মানি, পে নিয়ার বাই, আরএনএফআই, রয়নেট, বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আপনার ব্যবহার করছেন। কিন্তু এখানে একটা নিয়ম আনতে যাচ্ছে কোম্পানিরা, এরকম একটা নিয়মে ওনারা, আমার মনে হচ্ছে তারা একসাথে বসে যে বিষয়টা আলোচনা করেছেন, বা এনপিসি যেটা ওনাদের কাছে চাইছেন, যে সমস্ত রিটেলাররা একই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ধরুন আপনার কাছে একটাই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে, আপনি আপনার প্রয়োজনের নিরিখে কখনো স্পাইস মানিতে লাগাচ্ছেন, কখনো ফিনোতে লাগাচ্ছেন, কখনো আরএনএফআই লাগাচ্ছেন, কখনো রয়নেটে লাগাচ্ছেন, যখন আপনার প্রয়োজন। আরএনএফআই ঠিকঠাক চলছিল, কমিশন বেশি, এই ট্রানজ্যাকশনটা আরএনএফআই থেকে করছেন। ওই ট্রানজ্যাকশনটা ফিনো থেকে করলে ঠিক চলে, ওইটা করছেন। ব্যাঙ্ক অফ বরোদা স্পাইস থেকে করলে হয়ে যাচ্ছে বলে আপনার কাছে ফিল হচ্ছে, তো আপনি ওটা ব্যাঙ্ক অফ বরোদাটা স্পাইস মানি থেকে করছেন। তাতে কি হচ্ছে, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই প্রত্যেকটা পোর্টালে হিট হচ্ছে। এবং নিয়মটা এরকম করার চেষ্টা করছে ওনারা
যে আপনি যদি একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দুটো আইডিতে ব্যবহার করেন, তাতে যদি রিফ্লেক্ট হয় সেম ডিভাইস বারবার দুই জায়গা থেকে ট্রানজ্যাকশন হয়ে এনপিসিআই আসছে, এনপিসিআই দেখতে পাচ্ছে যে স্পাইস মানি থেকেই বিনয় বিশ্বাস ট্রানজ্যাকশন করেছে ডিভাইস নাম্বার 1 2 3 4 5, সে রয়নেট থেকে আবার ট্রানজ্যাকশন করেছে ডিভাইস নাম্বার 1 2 3 4 5, সে আবার ফিনো থেকে ট্রানজ্যাকশন করছে সেখানেও 1 2 3 4 5, মানে আধার এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যাচ হচ্ছে কিন্তু আইডি আলাদা আলাদা কোম্পানির। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে এই নিয়মটা আনতে পারে যে আপনার ওই ডিভাইসটা কিন্তু ওনারা ব্লক করে দেবেন। ডিভাইস ব্লক করার ক্ষমতাও তাদের কাছে আছে এবং প্রচুর লোকের ডিভাইস ব্লক হয়, সেক্ষেত্রে ওরা ডিভাইসও ব্লক করতে পারে, আধারও ব্লক করতে পারে, প্যানও ব্লক করতে পারে। কারণ আমরা দেখতে পেয়েছি রয়নেটের আইডি বানাতে গিয়ে যে প্রচুর লোকের প্যান নাম্বার ব্লক। ইভেন আমাদের ঘরে সুশান্তর আইডি এনএসডিএল থেকে সুশান্তর আধার কার্ড ব্লক করা আছে, দ্যাট মিনস ওর এনএসডিএল থেকে কেওয়াইসি বা ট্রানজ্যাকশন কোনোটাই আর হচ্ছে না। ইভেন আমাদের বংপের পোর্টাল আমরা চেক করতে গিয়ে দেখেছি যে সুশান্তর প্যান কার্ডটা এনপিসিআই থেকে ব্লক করা আছে, যার কারণে সুশান্তর আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে কিন্তু আর নতুন কোনো আইডি বানানো যাচ্ছে না। তখন আপনি কি করবেন? এই যে সমস্যাটা এ হচ্ছে আসছে আপনাদের কাছে একটা নতুন সমস্যা। এই নতুন সমস্যাটার সমাধান তাহলে আপনি কিভাবে করবেন? নতুন সমস্যাটা সমাধান করতে গেলে আপনাকে এরকম কিছু সলিউশন আনতে হবে যেখানে এই সমস্যাটার সমাধান আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। দুরকম সলিউশন আপনার কাছে আছে। হয় আপনার কাছে যতগুলো আইডি আছে তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিভাইস, আর ডিভাইসের গায়ে লিখে রাখবেন যে এই ডিভাইসটা ফিনোর জন্য, এটা পেটিএমের জন্য, এটা পে নিয়ারবাইয়ের জন্য, এটা স্পাইসের জন্য, এটা রয়নেটের জন্য। তো আলাদা আলাদা ডিভাইসের গায়ে লিখে রাখবেন। ভুলেও এক ডিভাইস অন্য আইপি অন্য অ্যাপের ট্রানজ্যাকশন করবেন না। এটা একটা সলিউশন আপনার কাছে আছে যে প্রত্যেকটা অ্যাপের জন্য প্রত্যেকটা ডিভাইস। কারণ এটা কেন করছেন? কারণ আপনি যখন স্পাইস মানিতে যাচ্ছেন আপনি জানেন না আপনার ব্যাকএন্ড থেকে কোন কোম্পানি চলছে বা কোন ব্যাংক চলছে। আপনি কাজ করছেন, হয়তো আপনার কাছে আজকে ভালো লাগছে না বা ওদের সার্ভার খারাপ, স্পাইস মানিতে যেই ব্যাংকটা লাগানো আছে হয়তো তার কোনো সমস্যা আছে বা ওই ব্যাংক দিয়ে আপনার স্পেসিফাইড ব্যাংকের ট্রানজ্যাকশন হচ্ছে না। কারণ এখানে আপনার কাছে কোনো স্বাধীনতা নেই যে আপনি পোর্টালটাতে ঢুকেছেন সেখানে আপনার পছন্দ মতো ব্যাংকে আপনি ট্রানজ্যাকশন করুন। সেখানে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে কোম্পানির পছন্দ মতো ব্যাংকে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকরা বিভিন্ন রকম স্কিম কোম্পানিদের দেয়, তো কোম্পানিরা তাদের স্কিম অনুযায়ী, প্রফিট অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী কিন্তু পেছন থেকে ব্যাংকটা চেঞ্জ করে। তাহলে এটা একটা বিশাল সমস্যা। আপনি বুঝতেই পারছেন না পেছনে কোন ব্যাংক আছে, মানে কাজ করার স্বাধীনতা আপনার এখানে নেই। আপনি পোর্টাল চালাচ্ছেন ঠিক আছে, ওদের মর্জি মতো ব্যাংকে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে, কিন্তু আপনার মর্জি মতো বলতে কি সব ব্যাংক না, সব ব্যাংক তো সম্ভব নয়। অ্যাটলিস্ট যদি ওই পোর্টালে 1 2 3 এরকম 3টে ব্যাংকের লিমিটেশন থাকতো যে এখান থেকে ইয়েস ব্যাংকও করা যাবে, এখান থেকে কোটাকও করা যাবে, এখান থেকে আইএনএসডিএল পেমেন্ট ব্যাংকও করা যাবে, আপনি পছন্দ মতো ব্যাংক সিলেক্ট করে কাজ করতে পারতেন। কোটাকে যদি সমস্যা থাকে তাহলে আপনি ইয়েস থেকে করতেন, ইয়েসের যদি সমস্যা থাকে আপনি আইসিআইসিআই থেকে করতেন। তো এই সুবিধাটা কিন্তু আজকের ইন্ডিয়াতে সব মানে খুব বেশি কোম্পানিতে নেই, খুব লিমিটেড কোম্পানিতে আছে। 1 2টি এরকম কোম্পানিতেও আছে যারা খুব বছর 2 পর পর মানুষের টাকা গায়েব করে দেয়। সাবধান, ওইখান থেকে আবার সাবধান থাকবেন। এটা শোনার পর ঘপ করে আপনি একটা আইডি নিয়ে নিলেন, এর কিন্তু খুব প্রচার হচ্ছে যে একই পোর্টালের মধ্যে আপনি 2 3টে ব্যাংকের এইপিএস পাচ্ছেন। এরকম পোর্টাল আপনাদের অনেকে জানা যে আজ থেকে 3 মাস আগে কিন্তু আপনাদের পোর্টাল থেকে পয়সা গায়েব করে দিয়েছিল এবং অনেক মিথ্যা এবং অজুহাতের হাত ওনারা নিয়েছিল। সুতরাং বি কেয়ারফুল থাকবেন ওদের থেকে। তো এই যে সমস্যাটা হতে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বা পোর্টালের, তার সলিউশন কি? পোর্টালের সমস্যা তো অলরেডি চলে এসছে, আপনি আর কত পোর্টাল নেবেন? আরটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আসছে, তো আপনি কত ফিঙ্গারপ্রিন্ট নেবেন? তার থেকে সলিউশন হতে পারে যে আপনি আপনার কাছে যদি অলরেডি আগে থেকে থাকে রয়নেটের আইডি, তো আপনি এটাকে ব্যবহার করতে পারেন। রয়নেটের মধ্যে আপনি এইপিএসে এনএসডিএল পেমেন্ট ব্যাংক পাবেন, আইসিআইসিআই ব্যাংক পাবেন আর ইয়েস ব্যাংক পাবেন, 3টা ব্যাংকের এইপিএস পাবেন। সেখানে কিন্তু আপনি আপনার মর্জি মতো প্ল্যাটফর্মে ক্লিক করে আপনি আপনার কাজটা চালাতে পারেন, মানে সেখানে বাধ্যবাধকতা নেই। আর প্রত্যেকটাতেই আপনার জন্য কমিশন সেম সেট করা আছে। অন্যান্য ক্ষেত্রে কি হয়, আরেকটা কোম্পানিকে আপনারা গত 2 বছর আমার কাছে দেখেছেন, ওই কোম্পানিতে ফিনো আছে কিন্তু সে ফিনোকে লাইভ করে না। কেন? কারণ ফিনোতে তার কাছে কমিশন স্ট্রাকচার হেরফের আছে, মানে কমিশন কম। যদিও তার কাছে 2টো ব্যাংক আছে, একটা ব্যাংকে সে নিজেও জানে না কোন ব্যাংকের এপিআই লাগানো আছে, তাকে অনেক পরিশ্রম করে জানতে হয় যে এটা কোন ব্যাংকের এপিআই দ্বারা তার কোম্পানি চলছে। একটা কোম্পানির ওনার সে নিজেই জানে না তার ব্যাংকের এইপিএস 1-এ কোন ব্যাংক লাগানো আছে। সে পরে খবর পায় বা পরদিন রিপোর্ট টানলে খবর পায় বা ফোন করতে হয় তখন জানে। কারণ তার কাছে ডাইরেক্ট কোনো ব্যাংকেরই এপিআই নেই। 6 বছরের একটা 7 বছরের কোম্পানি, 6 বছর শেষ হয়ে 7 বছরে পাড়া দিয়েছে এরকম একটা কোম্পানি, যে কোম্পানির কাছে কোনো ডাইরেক্ট ব্যাংকের এপিআই নেই, ইভেন ডাইরেক্ট এপিআইও নেই, সেই এপিআই এর আন্ডারে এপিআই। তার কাছে ফিনো লাইভ হয় না। কেন? কারণ ফিনোতে সে কমিশন স্ট্রাকচার যা পায়
সে APS 1-এ যা পাচ্ছে তা পাচ্ছে না, সুতরাং সে তার কমিশন সেম দিতে পারছে না, সেই জন্য সে এটাকে লাইভও করতে চায় না। কিন্তু আপনি রয়নেটে এসে 3টা ব্যাংকের APS পাবেন। কোনটা কোনটা? ইয়েস ব্যাংক পাবেন, ICICI ব্যাংক পাবেন, আর আপনি পাবেন NSDL পেমেন্ট ব্যাংক। সেখানে 3 ক্ষেত্রেই আপনি ম্যাক্সিমাম 11 টাকা পর্যন্ত কমিশন পাবেন, আর ক্যাশ ডিপোজিট করলেও আপনি কিন্তু সেম 11 টাকায় কমিশন পাবেন। আবার আপনি মাইক্রোটিম ট্রানজ্যাকশন করলেও কিন্তু আপনি সেম APS এর মতো সেম ম্যাক্সিমাম 11 টাকা এবং সব ক্ষেত্রে যত কমিশন পাচ্ছেন তাই পাবেন। সো এই হচ্ছে আপনার বর্তমান সমস্যার সমাধান। আপনি 4টে 5টে মানে 3টে কম করে 3টা APS আইডি না নিয়ে আপনি যদি একটা APS আইডি নেন, তাতে আপনার 3টা ব্যাংকের সার্ভিস একসাথে হয়ে যাচ্ছে, প্লাস আপনার 3টে প্ল্যাটফর্মে আইডি বানিয়ে 3টে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনার যে প্রসিজার আসতে চলেছে, তা থেকেও কিন্তু আপনি একটা ভালো সলিউশন এখানে পেতে পারেন। সুতরাং যারা যারা রয়নেটের আইডি এখনও নেননি বা রয়নেটের ডিস্ট্রিবিউশন নিয়ে ভাবছেন করবেন, তারা একটু ভেবে দেখুন করবেন কি করবেন না, কারণ ভাবাটা খুব বেশি প্রয়োজন। যাদের এই কোম্পানির প্রপোজাল দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি নিচে নাম্বার দিয়ে রেখেছি আমার 9555677996। আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করুন প্রপোজালের জন্য, অথবা আপনি কমেন্টে গেলেও আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি প্রপোজাল উঠাতে পারেন। আরও বিশেষ করে যদি জানতে চান, প্রতিনিয়ত যদি আপডেট রাখতে চান টিমটেক সাপোর্টের বা বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের, তাহলে আপনি টিমটেক সাপোর্টের যে টেলিগ্রাম চ্যানেল আছে টিমটেক সাপোর্ট অফিসিয়াল, এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই দিয়ে রেখেছি। আপনারা দয়া করে একবার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন, তাহলে আপনারা আরও রেগুলার আপডেটেড থাকতে পারবেন। সো যদি এই বিষয়বস্তুটা আপনাদের মনোপ্রত হয়ে থাকে বা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রয়নেটের রিটেল আইডি ডিস্ট্রিবিউশন আপনি পরেও নিতে পারেন। আর যদি অ্যাক্সেসিবিলিটি দেখে বা মানুষের কথা শুনে আপনার কাছে মনে হয় যে না এখনই সময় শুরু করার, কারণ কি হচ্ছে এই সময় মার্কেটে খুব ভালো কোম্পানির লাইন খুবই কম। এক হচ্ছে লাল নীলা, তার গল্প টোটালি স্টপ হয়ে গেছে, তার নতুন করে আইডি বিক্রি করার কোনো গল্প নেই, মানুষ অনেকটা এখন ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, তার গল্প তো আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে আপনার ব্লু গ্রিন, সেও মার্কেটে অনেক কিছু করে এসেছে। রয়নেটের পরের কোম্পানি এগুলা, রয়নেট যখন থেকে SABC কাজ করছে তারপর এরা মার্কেটে উৎপাদ শুরু করেছে। যাই হোক, লাল নীলা যদিও 2012 থেকে শুরু করেছে। তারপরে আপনার রিসেন্ট কোম্পানি অরেঞ্জ পার্পলের গল্প তো সবাই জানেন, সবাই ডিপ্রাইভ। বাংলার একটা কোম্পানি তো অলরেডি পালিয়ে গেছে, বাংলার আরেকটা কোম্পানি আজ থেকে 2-3 মাস আগে মানুষের ওয়ালেট থেকে পয়সা টোটালি গায়েব করে দিয়েছিল। তো সুতরাং আপনার স্টেবল স্যাটিসফাই কোম্পানি হিসেবে রয়নেটে আপনারা কাজ শুরু করতে পারেন যদি আপনি চান। আপনারা অবশ্যই একবার প্রপোজালটা দেখে নিন এবং তারপর আপনি আপনার কাজটা শুরু করুন। আর এই চ্যানেলে যদি আপনার প্রথম নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।